আমরা একজন উদ্যোক্তার কাছে এসেছি যিনি কেঁচো সার তৈরি করছেন। কেঁচো সার ভার্মি কম্পোস্ট সার। তো আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আপনি তো কেঁচো সার তৈরি করছেন, তাই না? কতদিন ধরে করছেন? 2009 সাল সম্ভবত আর কি, 9 অথবা 10-এর মধ্যে আমি সার উৎপাদন করা শুরু করি আর কি। আচ্ছা, আপনার এখানে দেখলাম যে আমরা সাধারণত দেখি রিংয়ের মধ্যে কেঁচো সার তৈরি করে। আপনার এখানে আমরা হাউস দেখতে পাচ্ছি। তো আগে আপনি রিংয়ে করেছেন শুনেছিলাম। তো রিং ভালো নাকি হাউস ভালো, কোনটা সুবিধা বেশি? আসলে মানে যখন আমি ছোট পরিসরে শুরু করছিলাম তখন রিং দিয়ে শুরু করছিলাম আর কি। তো যখন দেখলাম যে আস্তে আস্তে আমার মানে কিছুটাও বাড়ে গেল এবং সারের চাহিদাটাও বাড়তেছে, প্রথমে কিন্তু আমি নিজে ব্যবহার করছি আর কি। আমি যখন উৎপাদন করছি নিজে ব্যবহার করছি, করার পর আমার আশেপাশে যখন কৃষকরা দেখছে, দেখার পর কিন্তু ওরা তখন তারাও ব্যবহার করা শুরু করছে আর কি। এইভাবে কিন্তু আমার এলাকায় আস্তে আস্তে এই সারের কাস্টমার বাড়া যায় আর কি। তখন দেখি যে রিংয়ের এই ছোট পরিসরে আমার হচ্ছে না আর কি, চাহিদা ফিল আপ করতে পারতেছি না। তখন আমি হাউস করে এই কিছু কম্পোস্ট শুরু করি আর কি। আচ্ছা, হাউস করি। তো এর আগে আমি অন্যখানে ছিল, আপনার এখানে প্রায় 2 মাস 2.5 মাস হচ্ছে এখানে আমি নিয়ে আসছি আর কি। আচ্ছা, আপনি কেঁচো সার তৈরি করেন কিভাবে সেটা একটু সিরিয়ালি বলবেন, যে প্রথমে আপনি হাউসটা রেডি করলেন, তারপরে আপনি কি দিবেন? আমি মূলত ওই যে হাউসটা রেডি করার পরে এখানে মূলত আসলে আহামরি কিছু না, কিন্তু হাউস করার পরে হাউসে আমাকে গোবর দিতে হবে হাউসে। আচ্ছা, যে গোবরটা দিতে হবে মোটামুটি ফ্রেশ গোবর, যেন ওই গোবরে আপনার মাটি বা ছাই এগুলো না থাকে আর কি। এই ফ্রেশ গোবরটা দিতে হবে এবং গোবরটা যেন নরম থাকে। যদি শুকায় যায় তাহলেও সমস্যা হয়ে যাবে আর কি, কিছু খেতে পারবে না। তো এই গোবরটা দিয়ে আমার এই গোবরের উপরে আমার কেঁচোটা ছাড়া দিতে হবে। মানে আপনি এই হাউসে গোবর দিলাম, গোবর দিয়ে ভরে দিলাম, তার উপর দিয়ে আপনি কেঁচো দেবেন? কেঁচো দিলাম, হ্যাঁ। মানে কেঁচোর এভাবে বিছিয়ে দেন? হ্যাঁ, কেঁচো আমি গোটা হাউসটাতে আমি বিছিয়ে দিলাম আর কি, ছড়াই ছিটিয়ে দিলাম। কেঁচো দেওয়ার পর তারপর কি কেঁচোর উপরে কি আবারও গোবর দেন নাকি? কেঁচোর উপরে কোনো গোবর দেওয়া যাবে না, এবং এই গোবরটা যেন গ্যাস মুক্ত থাকে। গোবরের যে একটা গ্যাস আছে গরম, টাটকা গোবর, এই টাটকা গোবর কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, এটা কিভাবে দেন? গোবরটাকে কিভাবে প্রসেস করেন? গোবরটা মনে করেন যে ধরেন যে আমার 2টা বা 3টা গরু আছে, প্রতিদিন আমি গোবর এখানে জমা করতেছি আর কি। করার পরে ধরেন যে 10 দিন 15 দিন হয়ে গেল, তখন ওই গোবরটা কিন্তু গ্যাস মুক্ত হইলো আর কি। আচ্ছা, গ্যাস থাকলো না, তখন ওই গোবরটা আমি হাউজে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কাঁচা গোবরটা দিচ্ছেন না, তাই না? মানে গোবরটা একটা জায়গায় রেখে যখন ওর গ্যাস বেরিয়ে গেল 10 দিন পর বা 15 দিন পর আপনি সেই গোবরগুলো হাউসে দিচ্ছেন। দেওয়ার পর আপনি কেঁচো দিলেন, তারপর কি করেন? তারপরে আপনার মানে এই কেঁচো গোবরটা খাবে এবং ওর পায়খানাটা হলো সার আর কি। আচ্ছা, মনে করেন যে এই কেঁচোর আপনার এই মলটা বা পায়খানাটাতে মাটিতে যেমন আমাদের 11টা বা 12টা উপাদান আছে, এই কেঁচোর এই পায়খানাতে সেই উপাদানগুলো সব উপাদানই আছে আর কি। আচ্ছা, এই জন্য এই সারটা আমাদের কার্যকরী। আচ্ছা, বা খুব আমাদের ফসলের জন্য খুব ভালো আমাদের এই সারটা। আচ্ছা, এই যে কেঁচো আপনি দিলেন, কেঁচো তো উপর থেকে মানে গোবর খেতে খেতে নিচে চলে যায়, তাই না? জি। তো তার কতদিন বা কেঁচো দেওয়ার কতদিন পর থেকে আপনি সার তোলা শুরু করেন? ধরেন যে আমি কেঁচো দিলাম, আমার কেঁচোর পরিমাণ যত বেশি হবে আমার সার তত দ্রুত আমি সারটাকে আহরণ করতে পারবো আর কি, সংগ্রহ করতে পারবো। আচ্ছা, মনে করেন যে আমার মানে যেটা দেখা যাচ্ছে আনুপাতিক হারে 1 কেজি কেঁচো দৈনিক 1 কেজি সার দিতে পারে। আচ্ছা, তো কেঁচোটা ওই আপনার ওই গোবরটা খাবে এবং যে সারটা উৎপাদন হবে গোবরের উপরে একটা সারের স্তর তৈরি হয়, চা পাতার মতো আর কি, ঝুরঝুরা আর কি। জি। তো এটা যখন একটা স্তর হলো, এটাকে আমরা তুলে নিলাম আর কি। আবার কিছু ওই গোবর খাচ্ছে, আবার সার তৈরি হচ্ছে, আবার আমরা ওঠা নিলাম। এইভাবে কিন্তু দেখেন যে আমরা 5 দিন 7 দিন পর এইভাবে সারটাকে আমরা সংগ্রহ করতে পারি আর কি, সংগ্রহ করি। আচ্ছা, একেবারে যখন গোবর প্রায় শেষের দিকে, কেঁচো একদম নিচে চলে গেল, আপনি সব সার তুলে ফেললেন, তখন কি করেন? যখন আমরা সবচেয়ে শেষ স্তরে আর কি, যে আমার অল্প একটু মানে গোবর আছে বা সার হয়েছে আর কি শেষের দিকে আর কি, তখন ওটাকে আমি কেঁচো সহ ওই সারটা আলাদা করে নিলাম আমি।
আলাদা করে একখানে রাখে, আলাদা জায়গায় রাখেন, আলাদা জায়গায় হাউজে রাখলাম। রাখেন না? হাউজে আমি রাখতে পারি এক সাইডে বা আলাদা জায়গায় রাখলাম। হ্যাঁ, তারপর কি করেন? রাখার পরে আবার আমি ওই হাউজের সারটা গোবরটা দিলাম, নতুন করে আবার নতুন করে গোবর দিলাম। কিন্তু হাউসটাকে কি আর পরিষ্কার করার দরকার পড়ে না? না, পরিষ্কার করার দরকার পড়ে না। আচ্ছা, দেওয়ার পরে তোর ওই কিছুটাকে আবার ওই গোবরের উপরে আমাকে ছাড়ে দিতে হবে, বিছিয়ে দিতে হবে আর কি। আচ্ছা, দিলে আবার সে আবার ওই কিছু আবার খাওয়া শুরু করবে, আবার সার উৎপাদন শুরু হয়ে যাবে ওখান থেকে। আচ্ছা। তাহলে কেঁচো সারটা মানে একটু সহজ পদ্ধতিটা। হ্যাঁ, পদ্ধতি সহজ, অত্যন্ত সহজ, কিন্তু এখানে হ্যাঁ। আরেকটা কাজ আছে। আপনাকে যেটা করতে হবে যে রোদ, সূর্যের আলো কিন্তু কিছু সহ্য করতে পারে না। আচ্ছা, যদি সেখানে সরাসরি সূর্যের আলো পড়ে তো সেখানে সার উৎপাদন কম হবে। বা খোলা জায়গা রাখলে এখানে মুরগি আছে, ব্যাঙ এবং চিকার হলো কিছু শত্রু, আচ্ছা, এরা কিছুটাকে খেয়ে ফেলে আর কি। আচ্ছা, তো এটাকে আমাদেরকে এইভাবে সংরক্ষণ করতে হবে যেন মুরগি, ব্যাঙ এবং চিকা সেখানে যেন না ঢুকতে পারে, ঢুকলে কিছুটাকে খেয়ে ফেলবে। আচ্ছা। আমরা অনেক সময় শুনতে পাই যে পিঁপড়াও নাকি উঠতে পারে, তো পিঁপড়া তো কেঁচোকে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, পিঁপড়াও ক্ষতিগ্রস্ত আপনার করে। এখানে আপনি তো ঘেরা দিয়েছেন চারপাশে, আমরা দেখছি মুরগি ঢুকতে পারবে না বা অন্য কিছু চিকা ঢুকতে পারবে না, কিন্তু পিঁপড়া যেন উঠতে না পারে তার জন্য আপনি কি করেছেন? পিঁপড়া যেন উঠতে না পারে এটার জন্য একটা পাউডার আছে আর কি। এই পাউডারটা যদি আমরা পিঁপড়ার উপদ্রব বুঝতে পারি তখন ওই পাউডারটাকে ছিটিয়ে দিলে পিঁপড়া আর আক্রমণ করে না। এটা কি মানে আপনার এই হাউজের বাইরে বাইরে দেয়? হ্যাঁ হ্যাঁ, বাইরে বাইরে আমি চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিলাম আর কি। আচ্ছা, যদি পিঁপড়ার সমস্যা হয়, সমস্যা হয়। আর পিঁপড়া যদি না হয় তাহলে আপনার কি হয়েছিল? পিঁপড়া? হ্যাঁ, আমার পিঁপড়ার সমস্যা হয়, গরমের দিনে পিঁপড়ার আক্রমণ হয়, তখন মাঝে মধ্যে পাউডার দিতে হয়, দিলে আর পিঁপড়াটা থাকে না। আচ্ছা, তাহলে আমরা তো কেঁচো সার সহজ, এটা আমরা বুঝতে পারছি। তো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আপনারা যারা ভিডিও দেখলেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।